স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম। দেশে করোনায় আরো 237 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 20,000-এর বেশি। ঢাকায় একদিনের রেকর্ড 150 ডেঙ্গু রোগী হাসপাতালে, এডিসের লার্ভা ধ্বংসে চলছে অভিযান। নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বস্তিলা সেতু ভাঙার চিন্তা, 2500 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন একনেক সভায়। সেজানের কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিসের তদন্ত কাল প্রতিবেদন জমা। শাহজালালে 9,000 ইয়াবাসহ আটক এক, সৌদিতে পাচার চেষ্টার নেপথ্যে দেশে বিদেশে সংঘবদ্ধ চক্র। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। করোনায় দেশে আরও 237 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 20,000। সেই সাথে একদিনে সর্বোচ্চ 16,230 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্ত হলো 12,11,000 রোগী। লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ, প্রতিদিন বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। বুধবার আরও 237 জনের মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে পুরুষ 149 এবং নারী 88 জন। এ নিয়ে মোট প্রাণহানি 20,016 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 70 এবং চট্টগ্রামে 62 জন। তবে খুলনা ও রাজশাহীতে কিছুটা কমেছে প্রাণহানি। 639টি ল্যাবে 24 ঘন্টায় 53,877 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে রেকর্ড 16,230 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 30.12%। এ পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা সংকট নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, করোনা রোগীর সংস্পর্শে আসাদের চিহ্নিত করে দ্রুত আইসোলেশনে পাঠানোর। রোগী যখনই আমরা শনাক্ত করি, তারপরে সেই রোগীটাকে ঘিরে ওয়ার্ড ভিত্তিক একটা কার্যক্রম, যাতে করে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে ট্রেসিং করে, তাদেরকে পর্যবেক্ষণে রেখে, তাদের মধ্যে কারো যদি সংক্রমণ দেখা দেয়, ইভেন পরীক্ষাও যদি না করেন, তাদেরকে আমরা সাসপেক্টেড বা সন্দেহজনক করোনা রোগী ঘিরে তার জন্য যে ম্যানেজমেন্ট, সেটা চালু করে দেওয়া উচিত। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরও 13,470 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রথমবারের মতো শনাক্ত হলো ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর 60 ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, তবে প্রয়োজনীয় ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। 25 জুন জ্বরে আক্রান্ত হন ষাটোর্ধ ফেরদৌস বেগম। 3 জুলাই করোনা টেস্টে তার পজিটিভ আসে। 15 জুলাই করোনা নেগেটিভ হলেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেলে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তার ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। চিকিৎসকেরা 14 দিন অ্যাম্ফোটেরিসিন বি ইনজেকশন দেওয়ার পরামর্শ দিলেও তা পাওয়া যায়নি কোনো ফার্মেসিতে। ডায়াগনোসিসে ব্ল্যাক ফাঙ্গাসটা ধরা পড়ছে এবং ওটার জন্য অ্যাম্ফোটেরিসিন বি নামে একটা ইনজেকশনের সাজেস্ট করছে ডাক্তাররা। সারা দেশ শূন্য হয়ে খুঁজছি, সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ঢাকা, চিটাগং, এই ওষুধটার নাম অ্যাম্ফোটেরিসিন বি। এটা একমাত্র বিকন নাকি বানাইতো, এখন এটা স্টক আউট হয়ে গেছে। এখানে আমাদেরকে আপনারা মিডিয়ার মাধ্যমে আবেদন জানাচ্ছি, আমাদেরকে হেল্প করুন আমার জীবন বাঁচানোর জন্য। আমাদেরকে ওষুধটা যে কোনো মূল্যে ব্যবস্থা করে দিন। চিকিৎসকেরা বলছেন, করোনা আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওনাদের বেশিরভাগ ফাঙ্গাল ইনফেকশন হয়, তাও একদম রেয়ার, খুব বেশি না। এই জন্য এই ড্রাগগুলো অ্যাভেলেবেল নয়। এইটা ওই রকম সহজে বলা যাবে না, একজনের কাছ থেকে যে আরেকজনের শ্বাসের মাধ্যমে যাবে এরকম নয়। এই রোগে আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সরকারিভাবে ইনজেকশন যোগান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এটা নাকি একটি মাত্র কোম্পানি, আমরা ওদের কিন্তু দুজন কোম্পানির ইয়ে হয়। তো বাংলাদেশে এখনো তো এরকম প্রুফ কোনো কেস পাওয়া যায় নাই। প্রায় একাধিক রোগী পাওয়া যায়, অবশ্যই সিদ্ধান্ত আসবে যে তার ওষুধগুলো অ্যাভেলেবেল করা যায় কিভাবে। করোনায় বাবা মারা গেছেন 5 দিন আগে। এখন মাকে বাঁচাতে সন্তানেরা হন্যে হয়ে খুঁজছেন অ্যাম্ফোটেরিসিন বি ইনজেকশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে বেড়েই চলেছে আইসিইউ সংকট। করোনার জন্য নির্ধারিত রাজধানীর 16টি সরকারি হাসপাতালে মাত্র কয়েকটি আইসিইউ শয্যা ফাঁকা। তাই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ছুটছেন রোগী ও স্বজনেরা। ডালিয়া পারভিন, করোনায় ফুসফুসের 25% আক্রান্ত হয়েছে তার। বুধবার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরেও পাননি একটি আইসিইউ। বাধ্য হয়ে তাকে নিয়ে বেসরকারি হাসপাতালে ছুটছেন স্বজনরা। আইসিইউ ফাঁকা নয়, বাট মহিলার ক্ষেত্রে নাই, পুরুষ ক্ষেত্রে একজন ছিল, পরবর্তীতে নিয়ে নিয়েছে, এখন আর কোনো নাই। এখন আমরা হাই অথরিটির সঙ্গে কথা বলছি, বাট আমাদের দিতে পারি নাই, এখন আমরা বাধ্য হয়ে নিয়ে যাচ্ছি। সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট নিয়েছিলাম, কিন্তু ওটাতে এখন কুলাচ্ছে না আর কি, তো এই জন্য আর কি ঘুরতেছি, এখন দেখা যাক কী হয়। স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের তথ্য মতে রাজধানীতে করোনা ডেডিকেটেড 16টি হাসপাতালের 381টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা রয়েছে মাত্র 22টি। কোনো হাসপাতালে 2-1টি আইসিইউ বেড ফাঁকা হলেও ভর্তি থাকা রোগীরাই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পান। তাই নতুন রোগীদের ভাগ্যে জুটছে না আইসিইউ। আমরা সর্বোচ্চটাই চেষ্টা করছি যাদেরকে আমাদের কাছে রেখে ট্রিটমেন্ট দেওয়ার, সেগুলোর প্রচেষ্টাটা আমাদের সঙ্গে অব্যাহত আছে। তার বাইরেও যেটা আমরা বলবো যে পেশেন্ট তো আমরা একটু বৃদ্ধির দিকেই দেখছি, সেটি আরও হয়তো কিছুদিন আরও অব্যাহত থাকবে, সেটাই আমাদের প্রেডিকশন। তো সেই অনুযায়ী আমরা যাতে আরও কিছু পেশেন্ট বেটার কেয়ার আনতে পারি, সেগুলোর চেষ্টা আমাদের আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করেও আইসিইউ বেড না পেয়ে রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্বজনরা। প্রাথমিকভাবে একটা রোগীকে যে পরিমাণে ট্রিটমেন্ট দেওয়ার কথা, ওনাদের কাছে যদি কোনো ট্রিটমেন্টের জন্য যায়, ওনারা একটা কথাই বলে যে রোগী এখনও বেডে তো যায় না, এখনও তো ভর্তি হয় না, ওনারা কীভাবে ট্রিটমেন্ট দেবে, ওনারা কোনো ট্রিটমেন্ট দেয় না, বলে যে আগে বেডে যাক। লোক বলে সংকটে দেখা যায় যে অনেক সময় আমার সামনেই হচ্ছে যে আইসিইউতে যাবে, কিন্তু আইসিইউ ফাঁকা নাই, কি করবে? করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে অচিরেই হাসপাতালের ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা রোধে কঠোর লকডাউনের 6ষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল। কোথাও কোথাও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে রিকশা। ফলে কঠোর বিধিনিষেধ কার্যত পরিণত হয়েছে শিথিল লকডাউনে। বিধিনিষেধ অমান্য করায় বুধবার 562 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। জরিমানা করা হয়েছে 1,61,300 টাকা। আর 489টি গাড়িকে জরিমানা করা হয়েছে 11,33,000 টাকা। রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল করোনা লকডাউনে বিধিনিষেধ মানাতে বুধবার বেলা 12টার দিকে অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় যারা অকারণে রাস্তায় বের হয়েছেন তাদেরকে জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উল্টো পাশেই পণ্য বিক্রি করছিল টিসিবি, যেখানে ক্রেতাদের মধ্যে বালাই ছিল না সামাজিক দূরত্বের, উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধিও। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেখানে গিয়েই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের দ্বারা কিন্তু তারা কোশ্চেনের সম্মুখীন হচ্ছেন, যারা সন্তোষজনক জবাব দিতে পারছেন, অর্থাৎ অতীব প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে আমরা ওয়েভার দিচ্ছি। তাছাড়া যারা ইললজিক্যালি বা কোনো লজিক্যাল কারণ দাঁড় করাতে পারছেন না, তাদেরকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং শুধু মতিঝিল নয়, রাজধানীর আবদুল্লাপুর, বিমানবন্দর, ফকিরাপুল, মহাখালী সহ বেশিরভাগ এলাকাতেই দেখা গেছে অহেতুক চলাফেরা করা মানুষের জটলা। অদ্ভুত সব অজুহাত দিয়েছেন তারা। কোথাও কোথাও খোলা দেখা গেছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দোকানপাটও। আমি যাচ্ছি নারায়ণগঞ্জে, আমার আম্মু খুব অসুস্থ আর আমার বাইকে করে যাইতে হইতেছে, তাছাড়া তো এমনিতে গাড়ি নেই। নরসিংদী থেকে আসছি, তো এখন যাব হচ্ছে পল্টন, এই পর্যন্ত আসছি, এখন আর যেতে দিচ্ছে না আর কি, এই এয়ারপোর্ট পর্যন্ত। এই হচ্ছে এখন বাসায় ফিরে যাচ্ছি। পুলিশ বলছে জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরিমানা করা হচ্ছে অকারণে গাড়ি নিয়ে বের হওয়া মানুষকেও। যারা বিনা কারণে আসতেছে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করতেছি। যেমন দেখেন অনেক গাড়িতে আপনার সামনে অনেক গাড়িকে আমরা আটকালাম, এখানে আমরা ট্রাফিক ডিভিশনকে দিয়ে আমরা এখানে মামলা করালাম। পুলিশ আপনার যারা বিনা কারণে বার হচ্ছে, বিশেষ করে মাস্ক ছাড়া, তাদেরকে আটক করে তাদেরকে শাস্তি আওতায় আনা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢিলে ঢালা নয়, প্রকৃত অর্থে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সবাইকে গণটিকা কর্মসূচির আওতায় আনার পরামর্শ তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে একদিনে রেকর্ড 153 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকাতে আক্রান্ত 150 জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি লার্ভা নিধনে চলছে চিরুনি অভিযান। এডিস নিধনে নগরবাসীর সহায়তা চান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব নয় জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বাসাবাড়িতে অপরিত্যক্ত পাত্রের পরিষ্কার পানিতে জন্ম এডিস মশার। নগরবাসীকে সচেতন করতে কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার প্রথম দিনে মোহাম্মদপুরে প্রচারণায় নামেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সাথে যোগ দেন অভিনেতা মোশাররফ করিমও। মেয়র জানান ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। যেখানে ডেঙ্গু রোগী কম পাওয়া যাবে সেই ওয়ার্ডকে পুরস্কারের ঘোষণা দেন মেয়র। এই লার্ভাটা কিন্তু আপনার বাড়িতে আমরা চাষ করছি, এটি হলো আমাদের জন্য সবচেয়ে রিস্কি ব্যাপার। আমি অনুরোধ করব আপনাদের সকলকে, আসুন আপনারা আমাদের নিজস্ব বাসা বাড়িতে আমাদের অব্যবহৃত কমোড, অব্যবহৃত টায়ার, অব্যবহৃত ফুলের টব, দইয়ের বাটি, ডাবের খোসা আজকের থেকে আমরা পরিষ্কার করি। ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অভিনেতা মোশাররফ করিম। আতিফের একার না, শহরটা আমাদের সকলের। এই যে আমাদের শব্দটি, এই শব্দটিকে অধিকাংশ সময় আমরা ফিল করতে পারি না। আমরা ফিল করি সারাক্ষণ শুধু আমার নিরাপত্তার জন্য, সকলের নিরাপত্তার জন্য একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবেন, এমনই প্রত্যাশা। এদিকে 2019 সালের তুলনায় এবছর ডেঙ্গু পরিস্থিতি ভালো দাবি করেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন পরিস্থিতি অবনতি হলেও উদ্বেগজনক নয়। এখনো উদ্বেগজনক না, কারণ আমরা যদি 2019-এর সাথে যদি যে সময় সবচেয়ে বেশি হয়েছিল, তখন জুলাই মাসে রোগী ছিল 16,000। সেই তুলনায় এখনও কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের রোগী এ পর্যন্ত 1200। ঢাকা 2 সিটি কর্পোরেশনে মশার লার্ভা নিধনে 20টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। 2 সিটিতে 60 ভবন মালিককে 5.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপচয় কমিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী আরও জানিয়েছেন, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানোরও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বারবার ব্রিজ কালভার্ট নির্মাণ করলে জাতীয় অপচয় হয়, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ করতে হবে। সাধারণ মন্তব্য হলো, আগেও কয়েকবার বলেছেন ব্রিজ বানাবেন, বি কেয়ারফুল, হাইট যেন ঠিক থাকে। জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, পানি বাড়ে কমে। আপনারা সমন্বয় করে নৌ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্য সড়ক মন্ত্রণালয় সমন্বয় করে সেতুগুলার হাইট যেন যথাযথ হয়। 2021-22 অর্থ বছরের প্রথম সভায় নতুন 7টি সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণের ব্যয় হবে 568 কোটি টাকা। 9টি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 10টি প্রকল্প আমরা প্রক্রিয়াজাত করেছি, প্রসেস করেছি এবং 10টি অনুমোদিত হয়েছে। 10টির মধ্যে 7টি নতুন প্রকল্প আর 3টি সংশোধিত প্রকল্প। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভুল পরিকল্পনার মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে বছিলা সেতু নির্মাণ করায় নৌ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য এটি ভেঙে ফেলার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। এই গতিশীলতা অব্যাহত রাখা পরিকল্পনা যে তৈরি করেছি আমরা, ভবিষ্যৎ যদি করতে হয় সেটা অবশ্যই সহযোগিতা করবো, আর প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা করা। 2150 কোটি 42 লাখ টাকা ব্যয় করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি 425 কোটি টাকার সংস্থান হবে ঋণের মাধ্যমে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফায়ার সার্ভিসকে অঙ্গীকারনামা দিলেও কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ। তাদের এমন দায়িত্বহীনতায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী। তদন্তের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা দেবে সংস্থাটি। তদন্তে জানা গেছে, গরম বাতাসে বিদ্যুতের তার গলে আগুন লাগে কারখানায়।
8 জুলাই রাতে আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। এতে ভবন থেকে লাফিয়ে বাঁচতে গিয়ে প্রাণ হারান 3 শ্রমিক, পুড়ে মারা যান 49 জন, আহত হন অনেকেই। এই ঘটনা তদন্তে কমিটি করে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান জানান, আগুন লাগা ভবনের নিচের তলায় ছিল 2টি এক্সস্ট ফ্যান, আর পাশের সংযুক্ত ভবনে ছিল আরও একটি। ওই 2 ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হলেও অন্য ফ্যানটি ছিল বিপরীতমুখী। এতে নিচের তলার বাতাস ছিল অনেক গরম। এই গরম বাতাসে ধীরে ধীরে গলে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আমরা যে দেখতে পাই ফিজিক্যালি ওখানে পোড়া তার মাটিতে পড়েছিল, এবং আপনারা এটাও জানেন যে তাদের 1 তলা থেকে 6 তলা পুরো ভবনে কিন্তু র ম্যাটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল। তো একটি জ্বলন্ত তার যখন র ম্যাটেরিয়ালের উপরে পড়ে, সেখানে তখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই 2019 সাল থেকে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। গত বছর তদন্তে তা ধরা পড়লে অঙ্গীকারনামা দিয়ে ফায়ার প্ল্যান অনুমোদন করে কারখানা কর্তৃপক্ষ। এই দুর্বলতাগুলো দূর করা তাদের জন্য খুব একটা বড় কঠিন কোনো কাজ ছিল না, এবং এই ঝুঁকিপূর্ণ ভবনে যখন আগুন লাগে, তাদের যেহেতু কোনো ফায়ার টিম ছিল না, ভবনের ভিতরেও কোনো আগুন নির্বাপনের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ফলে আগুনটা আসলে তারা নিভাতে পারেনি। তদন্ত কর্মকর্তারা জানান, কারখানার ভেতরটি ছিল লোহার তারে ঘেরা খাঁচার মতো, যে কারণে সিঁড়ি ব্যবহার করতে পারেননি শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আয়রন ফ্রেমের পার্টিশন দিয়ে সেই ভবনটা কিন্তু ভাগ করা ছিল। তার মানে যদিও ভবনে 2টো সিঁড়ি ছিল, কিন্তু কোনো সিঁড়িতে 2টো সিঁড়িতে একসাথে কিন্তু কারো কোনো অ্যাক্সেস ছিল না। এদিকে অন্য 3 সংস্থার কোনো দলই এখনও তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। সময় বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের কমিটির। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারখানায় আগুন লাগছে, প্রায়ই দগ্ধ হয়ে মারা যাচ্ছে শ্রমিক। প্রতিটি ঘটনায় মামলা হয়, কিন্তু বিচার হয় না দায়ীদের। আবার রুল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় ক্ষতিপূরণের সঠিক মানদণ্ড তৈরি হয়নি, যে কারণে বছরের পর বছর ভুগতে হয় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় 2012 সালের 24 নভেম্বর আগুনে পুড়ে মারা যায় 112 জন। আহত হয় 141 শ্রমিক। ওই ঘটনায় অবহেলা ও হত্যা চেষ্টায় মামলা হলেও বিচার শেষ হয়নি আজও। 104 জনের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 8 জনের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে 4টি মানবাধিকার সংস্থা। শুনানি করে আদালত রুল দিলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রুলগুলো নিষ্পত্তি হলে ক্ষতিপূরণের একটা মানদণ্ড তৈরি হতো। রাষ্ট্রপক্ষ থেকে জবাব দাখিলের একটা বিষয় থাকে, সেই জবাবগুলো কিন্তু সঠিক সময়েও কিন্তু দাখিল হচ্ছে না, বা যে ধরনের কমপ্লায়েন্স রিপোর্টটা জমা দেওয়ার কথা সেটা দিতেও কিন্তু অনেক সময় বিলম্ব হচ্ছে। সো অনেকগুলো কারণেই হচ্ছে কি রুলের নিষ্পত্তিটা সঠিক সময়ে করা সম্ভব হচ্ছে না, এবং এই দীর্ঘসূত্রতা রয়ে গেছে। পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ড, চকবাজারে চুরিহাট্টায় আগুন সহ প্রতিটি ঘটনায় হাইকোর্টের রুল ঝুলছে, অথচ এই সময়ে জামিন পেয়ে যান আসামিরা। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে কোনো ধরনের যে খামখেয়ালি বা কোনো ধরনের এটা করা হয় না। রাষ্ট্রপক্ষ যথার্থভাবে এটা প্রতিপালন করে। মূল মামলা শুনানি করার জন্য যে এটাকে আমাদের জানেন সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে, কিন্তু আপিল বিভাগে হলে চেম্বার দিতে যেতে হয়, আর হাইকোর্ট বিভাগে হলে মেনশন করতে হয়। তো এই মেনশনটা করতে হবে বাদীর আইনজীবীকে। মানবাধিকার কর্মীরা বলছেন, শ্রম আইন অনুযায়ী 2 লাখ টাকা ক্ষতিপূরণ একজন শ্রমিকের বাকি জীবনের জন্য যথেষ্ট নয়। এটি পুনর্বিবেচনার তাগিদ তাদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইয়াবা পাঠানো হচ্ছিল সৌদি আরবের দাম্মামে। প্রায় 9,000 ইয়াবার চালান সহ এক ব্যক্তি আটক হয়েছেন এপিবিএনের হাতে। এপিবিএন জানায়, আটক সাদ্দাম আগেও এমন কাজ করেছেন, আর এর পেছনে দেশে বিদেশে কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। সৌদি আরবে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যে শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ায় এপিবিএন। 1 নম্বর লাগেজ গেইটের সামনে থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে।
জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালানো হয় সাদ্দাম নামের ওই ব্যক্তির সঙ্গে থাকা 2 ব্যাগে। ব্যাগের নিচের অংশে পাওয়া যায় কালো কাপড় দিয়ে সেলাই করা পলিথিনের প্যাকেট, স্কচ টেপে মোড়ানো কার্বন পেপার আর ফয়েল পেপার খুলতে বেরিয়ে আসে ইয়াবা। 42টি প্যাকেটে পাওয়া যায় প্রায় 9,000 ইয়াবা। পুলিশ বলছে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র টেকনাফ থেকে ইয়াবা কুমিল্লা এনে বিশেষ কায়দায় প্যাকেট করে, পরে শাহজালাল বিমানবন্দর হয়ে সেগুলো পাঠায় সৌদিতে। আটক সাদ্দাম ছাড়াও কুমিল্লায় শামীম ও সৌদিতে ফারুক নামের একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঢাকা থেকে চলে যাওয়ার কথা ছিল আপনার মাস্কাট, ওমানের মাস্কাটে, সেখানে তার ট্রানজিট ছিল। একটা ট্রানজিট শেষে উনি আবার সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইটে মাস্কাট থেকে রওনা করতেন এবং দাম্মামে পৌঁছাতেন বলে আমরা জানতে পেরেছি। এবং দাম্মামের যে প্রবাসী বাংলাদেশিরা আছেন হয়তো তাদের কাছে এই মাদক, এই ভয়াবহ মাদক ইয়াবা, এটা বিক্রি করার হয়তো চেষ্টা করতেন। পুলিশ বলছে সাদ্দাম 2014 সালে ওমান থেকে দেশে ফেরে, এরপর রেন্টে কারের গাড়ি চালানো শুরু করেন। এর ফাঁকে ফাঁকে মাদক পরিবহন করতেন তিনি। তাকে ভিজিট ভিসায় ওমানে পাঠাচ্ছিলেন পাচারকারীরা। এই ইয়াবাগুলো সে 200 টাকা করে বা 300 টাকা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছে এবং এই ইয়াবাটা সৌদি আরবে যদি তিনি নিয়ে যেতে পারতেন 1000 থেকে 1500 টাকা করে প্রতি পিস ইয়াবা সে বিক্রি করতেন। তাহলে হিউজ অঙ্কের একটা, কিন্তু এক পিস ইয়াবাতেই দেখা যাচ্ছে তার 1300 টাকার মতো লাভ থাকতেছে। চক্রের দেশি বিদেশি অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে এপিবিএন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেইনার জট, তাই বেসরকারি ডিপোতে স্থানান্তর করে কন্টেইনার ডেলিভারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এতেও সমস্যা সমাধানের পথ দেখছেন না সংশ্লিষ্টরা, বরং ঝামেলা আরও বাড়বে বলেই মনে করছে বন্দর ব্যবহারকারীরা। তবে আমদানিকারকরা বলছেন জট কমাতে খুলে দিতে হবে কলকারখানা। কঠোর লকডাউনে বন্ধ দেশের কলকারখানা, তাই বন্দরে কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি। এতে চট্টগ্রাম বন্দরে জমেছে আমদানি পণ্যের স্তূপ। সোমবার বন্দর ইয়ার্ডে ধারণ ক্ষমতার 5 ভাগের 4 ভাগই পরিপূর্ণ। এতে জাহাজ থেকে পণ্য খালাসও শঙ্কার মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে বন্দর থেকে 19টি কন্টেইনার ডিপোতে স্থানান্তর করে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড। আজকে প্রায় 2000 কন্টেইনারের মতো ডেলিভারি যাবে। আমরা বিজিএমইএ, বিকেএমইএ সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। কিন্তু এই সিদ্ধান্তে পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে সেটি নিয়েও আছে নানা শঙ্কা। কারণ বেসরকারি ডিপোগুলোতে আমদানি রপ্তানি ও খালি কন্টেইনার মিলে ধারণ ক্ষমতা প্রায় 78,000 একক। এরই মধ্যে এসব ডিপোতে প্রায় 54,000 একক কন্টেইনার জমা পড়েছে বলে জানিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। আমাদের তো একটা ক্যাপাসিটি আছে, আমাদের ওখান থেকে নিয়ে না গেলে ইম্পোর্টাররা এবং বন্দর থেকেও নিয়ে না গেলে তাহলে বন্দরে কনজেস্টেড হয়ে যাবে, আমরাও কনজেস্টেড হয়ে যাব। এদিকে আমদানিকারকরা বলছে লকডাউনে কারখানা বন্ধ থাকায় বড় লোকসানের মুখে পড়ছে তারা। সরকারকে গ্যারান্টি দিতে চাই, আমরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে চাই। আমাদেরকে কারখানা চালু রেখে অর্থনীতির চাকা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমদানি পণ্যের কন্টেইনার জট এড়াতে গিয়ে রপ্তানি পণ্য যাতে নতুন কোনো জটে না পড়ে সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। আমদানি পণ্য হ্যান্ডেল করতে যেন রপ্তানি পণ্যতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সে ব্যাপারটিতে সবার সহযোগিতা এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ডিপোগুলো থেকে কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে স্ক্যানিং ও শতভাগ কায়িক পরীক্ষার সিদ্ধান্ত দিয়েছে রাজস্ব বোর্ড। তবে সময় ও ঝামেলা অনেক বাড়বে বলে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের পুঁজিবাজার সহ নানা খাতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রে চলছে ইনভেস্টমেন্ট সামিট ও রোড শো। নগদ, ইস্টার্ন ব্যাংক, ওয়ালটন এবং আমেরিকান চেম্বারের সহযোগিতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী এই রোড শো শুরু হয় 26শে জুন। ওয়াশিংটনের রিটস কার্লটন হোটেলে হচ্ছে স্টেক হোল্ডার্স মিটিং। সভায় বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার সবশেষ তথ্য, বিনিয়োগ, বাণিজ্য, পণ্য, সেবা, শেয়ার বাজার এবং বন্ড মার্কেট সহ নানা খাতে সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। বিএসইসির কর্মকর্তারা জানান, ওয়াশিংটনের আয়োজনটিও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আশাবাদী তারা। রেইজ অব বেঙ্গল টাইগার থিমে লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকোতে হবে রোড শো, যাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বিডার নির্বাহী চেয়ারম্যান।
রোড শো নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মুন্নাহার আজমি। আজমি, আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং এসব কর্মসূচিতে কারা থাকছেন? আমাদের বাংলাদেশের সেই বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণই মূলত এই রোড শো এর মূল উদ্দেশ্য। আজকে ওয়াশিংটন ডিসিতে মূলত আমাদের এখানে যে আয়োজকরা আছেন বিএসসি এবং অন্যান্য সরকারের যে শীর্ষ তারা মূলত আমাদের দেশের যে অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ আছে আকর্ষণের জন্য আজকে মূলত সেখানে তারা যে আমাদের নিজের বুক থেকে সেক্ষেত্রে যে বিনিয়োগ সম্ভাবনাটুকু আছে এই সম্ভাবনাটুকু তুলে ধরছে এবং এখানে কিছুক্ষণ আগে তুলে ধরেছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান। তিনি যেটি তুলে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, অর্থাৎ যেসব দেশ এখন আসলে উচ্চতর প্রবৃদ্ধি সেসব দেশের কিন্তু অন্যতম। প্রবাসী বিনিয়োগকারীদের আসলে আকর্ষণের চেষ্টা চলছে এবং আপনি জানেন যে 26শে জুন নিউ ইয়র্কে দুটি মাধ্যমে রোড শো এর মূল আয়োজনটি আসলে শুরু হয়েছিল। সেখানেও কিন্তু তারা জানিয়েছেন এবং শুধুমাত্র শেয়ার বাজার না, আপনি জানেন যে আমাদের বন্ড মার্কেট উন্নয়নে কিন্তু সরকার কাজ করছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান কিন্তু প্রবাসী বিনিয়োগকারীদের বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য তুলে ধরে বলেছেন আমাদের দেশে এখন বিনিয়োগ সম্ভাবনা কতটা উজ্জ্বল এবং এই বিনিয়োগ করে তারা কি পরিমাণ মুনাফা পেতে পারেন বলেছেন, যাতে দ্রুত তারা এই দেশে বিনিয়োগ আমাদের দেশে। উম্মুন্নাহার আজমি, আমরা যতটুখানি বুঝতে পারছি সালমান এফ রহমান এই মুহূর্তে তিনি বোধহয় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করছেন, আমরা সরাসরি সেটি দেখাতে চাই। In Bangladesh, you will all be happy to know that we have achieved tremendous success as far as vaccination goes. In the month of March, we had vaccinated all our frontline workers, and we were among the first country in the world. When we had completed vaccination of our frontline workers, at that time, vaccination had not even started in Canada. So we were much ahead of everybody in doing that. And at this moment, we have now, through the COVAX initiative, through our own purchases, which the government of Bangladesh has done, we have enough vaccines in the pipeline. And we have now started the vaccination program in a very, very big manner, in the sense that very soon we will be reducing the age limit to 18 years. And we have also started vaccinating in the rural areas without registration. And recently in Ghazipur, which is a center of our garment industry, we have started registering we have already vaccinated the garment workers. So we are very confident that once the vaccination drive is complete, we have targeted that by the middle of next year, we should vaccinate over 50-60% of our population. Once that is done, then I think post-COVID, the economic growth which you are talking about will definitely not only be sustained, but it is going to grow much more. Thank you. So may I add, sir, a bit with regard to international trade? Sorry? With regard to international trade, I would like to supplement something. Is that, from 2010 to 2019, Bangladesh's international trade, particularly export growth, was in the range of 10 to 12%. In 2019, due to pandemic, it actually have a negative growth of 13%, minus 13%. But this year, that financial year that ends in June, we have a 14% growth in the export. So we have already seen the positive, impact of the, prudent policy of the government to recover from the pandemic. And I think it will continue further in the coming years. Thank you very much. Good morning.
My name is Atikur Rahman. I'm the president of Bangladesh American Chamber of Commerce. I live in Florida 37 years. I developed 4 or 5 company taken in Bangladesh in EPZ, and I thanks to BEPSA chairman and all the member of the BEPSA. We worked together very hard. In future, we have to do more things in Bangladesh, and I like to thank our Prime Minister to give us this opportunity for NRBs. And my question is that I never heard about anything for medical sector and education sector. How we can develop? There is a vast field because our Prime Minister all the time telling, find the new things to develop the things. But our medical, our nursing sector is very poor. And how we can do? Now I have the university, and also Abu Bakr Hanif, he have own the university too. So we have to develop our education. Without education, a country, it cannot be built up. So, and also I meet with the Walton Group, 2 of gentlemen last night, to their product. There's a #1 product in there in Bangladesh, and we have to develop it in the South American market. And I have the connection, and I am the elected Executive Vice President by National Chamber of Commerce, that 43 country is affiliated. And also I thank to Mahtab, he's doing the Global Trade Chamber, and also we are taking 43 countries representative in there in Dubai on 29 and 30 in next month, September, I think, September 29, 30, to join with the World Trade in Dubai also. So my question is that all of you, that how we can develop our education sector and nursing sector and medical sector. Thank you very much. Actually, both on the education sector as well as on the medical sector, a lot of work has already been done. You see, there is a perception that our education sector and our medical sector is weak. That's a perception. But the fact remains that during this period of COVID, as you know, there was a lot of difficulty in people going abroad for treatment. So most of the people had to take treatment within the country. And surprisingly, many people who have taken treatment within the country have been cured and are very satisfied with the kind of treatment that they got within the country. So the medical situation is actually improved. This thing is not... Can somebody help me with this? Yeah. I think there's some problem. Okay. So in the case of, I will address first the health sector. As you know, during the COVID period, we have employed, the Honorable Prime Minister ordered employment of 2,000 doctors, nurses, and technical assistants for the government hospitals when we were facing a shortage. And that was done on an emergency basis, bypassing the recruitment rules of the government. This was done to address the COVID situation. In fact, only a few days ago, the Prime Minister has approved appointment of a further 2,000 doctors in the health sector. So and then what we have done is, you see, although there is this perception of that our health medical sector is, I'm not saying that we don't need to upgrade it, we do, but first I would like to express to you what the current situation is. Compared to many other countries, we have health clinics. I'm a member of parliament, and in my own area, I know we have these health clinics at the union level, where we are providing basic health care, what is called primary health care, where a healthcare assistant is giving the basic primary health care. That is done at that level. Then we have Upazila
level hospitals, then we have the Zilla level hospitals. These are Upazilla are the sub-districts and Zilla are the districts. So in both these levels, we have these hospitals. And these hospitals are now being upgraded, especially with the COVID situation. There was this problem of oxygen. And now in many of the district hospitals and even at the sub-district level hospitals, for example, in my constituency, in both my two district level, sub-district level hospitals, we have arranged for central oxygen systems. So a lot, just let me finish. Let me finish. First, you must understand what the present situation is, then I'll talk about upgrading it. But I want to clear the perception that our healthcare is very weak. What I want to say, it's not weak. It is a very, very strong healthcare system. We are a country of 170 million people. And where this perception comes from is that higher level healthcare. I want to also address the question of nursing. There is again a perception that our nursing is very weak, but that is not correct because we are setting up nursing institutes. Again, at the at the lower level, there has been a serious amount of reform done on the nursing sector. There was some bureaucratic issues in improving the nursing, the nursing institutes and their how to qualify them. All that has been now taken care of. So what I'm trying to say is that the healthcare, the fundamentals, this perception that our healthcare system is weak is not right. That is the first thing I want to say, that we do have a very robust healthcare system in place. Now coming to your point, which is how do we upgrade this and how do we this thing? So there what we are doing, as you know, that we have allowed foreign investment in hospitals. And we have Evercare Hospital, which is which was the old Apollo Hospital, has been now taken over by another company. It's now the Evercare Hospital. That's a foreign investment and a joint venture with local partners. US company. If there are other people who are interested in setting up joint venture hospitals, nursing institutes, technical institutes, and bringing in this thing, you're most welcome. As far as it's an open policy on the medical healthcare in that sector. There is no restrictions. One of the issues which has been raised, and that is now also solved because of technology through the telemedicine issues. One of the issues which has been raised is that why do we not allow foreign doctors and foreign nurses to come? And foreign nurses have been allowed in a limited basis. Even foreign doctors have been allowed in a limited basis. But the reason is that we want to encourage our local doctors so that they can contribute more to this. But there is a combination, so it is happening. So if anybody is wanting to invest in the medical sector, you are most welcome to do so. There is absolutely no restrictions. You can do so, like I said, that in Bangladesh, and other than few sectors, you can invest 100% ownership if you want to do it, this thing. Or you can do joint venture with local partners. So that is, we would welcome that. In fact, medical sector, we would welcome it. But all I'm saying is that when you come into the medical sector, you should come in with the view of enhancing the existing facility, not with the view of that the existing facility is non-existent and I'm coming and fixing that. That should not, that's what I want to do, because many people tell us that, oh, your medical situation is very bad. I'm a country of 170 million people. If my country, most of the people are falling sick and being treated within the country. They are using medicines. They are using medicines which is 99.5% produced in Bangladesh. And that medicine they are using and are getting cured. So it's not that, our entire health sector is in this. So that is just, I wanted to make sure about the perception, that should not be the perception.
But if you want to enhance it to where we are most welcome. On the education side, which you mentioned, there again, as you know, there are a lot of private universities. Honorable Prime Minister, when she went into for privatization, as you know. ইনভেস্টমেন্ট সামিট এবং রোড শোর অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে স্টেক হোল্ডার্স মিটিংয়ে বক্তব্য রাখছিলেন। প্রশ্নোত্তর পর্বে কথা বলছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। 10ম বছর পূর্তির উদযাপন করল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বুধবার বিকেলে তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে কেক কেটে 10 বছর পূর্তি উদযাপন করা হয়। করোনার কারণে আয়োজন হয় সীমিত পরিসরে। 10 বছর পূর্তিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, গত 1 দশক ধরে অবাধ তথ্য প্রচার করে আসছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দর্শকদের প্রত্যাশা ও আস্থা নিয়ে আগামীতেও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। 2011 সালের 28শে জুলাই যাত্রা শুরু হয় 24 ঘন্টা সংবাদ ভিত্তিক দেশের প্রথম সারির এই টেলিভিশনের। রাত 9টার বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। কাল ঢাকায় ফিরছে বাংলাদেশ দল, আসছে অস্ট্রেলিয়াও। সিরিজের প্রোটোকল নিয়ে কড়াকড়ি, সফল আয়োজনের লক্ষ্যে সতর্ক বিসিবি। পর্যন্তই চুক্তি হয়েছিল প্রিন্সের সাথে, তবে পারফরমেন্সের ভিত্তিতে তাকে টি20 বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় বিসিবি। প্রিন্সও তাতে রাজি হয়েছেন। টাইগারদের সাথে পূর্ণ মেয়াদে কাজ করতে পুরনো দায়িত্ব শেষ করে আসতে চান এই প্রোটিয়া কোচ। আপাতত সাউথ আফ্রিকা এ দলের কাছে ছুটতে হচ্ছে তাকে। সেই পাট চুকিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ থেকে সাকিব মুশফিকদের সাথে যুক্ত হতে চান প্রিন্স। জিম্বাবুয়ে থেকে কাল দেশে ফিরছে বাংলাদেশ দল। একই দিন আসছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের টি20 সিরিজে ব্যাট বলের লড়াই ছাপিয়ে আলোচনায় সুরক্ষা বলয় ইস্যু। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। অজিদের শর্ত মেনে সর্বোচ্চ সতর্ক বোর্ড। কেউ করোনা আক্রান্ত হলেও থামবে না সিরিজ, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনাকালে প্রথম উইন্ডিজ, পরে শ্রীলঙ্কাকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ, এবার আসছে অস্ট্রেলিয়া। এই সিরিজের হিসেব আলাদা। জৈব সুরক্ষা বলয় কোয়ারেন্টিন ইস্যুতে অজিদের এক গাদা শর্ত বিসিবির চ্যালেঞ্জ কঠিন করেছে। অতিথিদের চাহিদাপত্রে সবার ওপরে হোটেল ব্যবস্থা। 2 দল ও ম্যাচ অফিসিয়ালরা থাকবেন 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই সময় কোনো অতিথি থাকবে না এখানে। সিরিজের সংশ্লিষ্টরা এরই মধ্যে হোটেলে 10 দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। সুরক্ষা বলয়ের শর্তে খেলতে পারছেন না মুশফিক, শেষ মুহূর্তে ছিটকে গেছেন লিটন। বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, ডায়েটারি রিকোয়ারমেন্টস, অন্যান্য যে প্র্যাকটিসের সময় তাদের কি রিকোয়ারমেন্টসগুলো, এই বিষয়গুলো নিয়ে মূলত এখন শেষ মুহূর্তে যোগাযোগগুলো হচ্ছে এবং সেগুলো আমাদের মেডিকেল টিম, আমাদের ক্রিকেট অপারেশনস টিম সবাই তাদের সাথে অনেক রেগুলার বেসিস তাদের সাথে। তোড়জোড়ের শুরুটা অবশ্য বিমানবন্দর থেকেই। বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছে সরাসরি গাড়িতে উঠবে অজিরা। বিমানবন্দরে অতিথিদের জন্য থাকবে বিশেষ ইমিগ্রেশন ব্যবস্থা। আলাদাভাবে নেওয়া হবে পাসপোর্ট। কাজ শেষে জীবাণুমুক্ত করার 3 দিন পর ফিরিয়ে দেওয়া হবে পাসপোর্ট। বিধিনিষেধের মধ্যে পড়ে যাচ্ছে ব্রডকাস্টাররা। প্রথা ভেঙে মাঠের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টিন জটিলতার সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম। প্রবেশাধিকার সীমিত করা হয়েছে আকসু সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে কোন বিষয়গুলো, রিকোয়ারমেন্টসগুলো কী এবং কী কী বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করলে হয়তো একটা সাকসেসফুলি ইভেন্টটা শেষ করা যাবে। তারপরে আমি বলি যে এই ধরনের সিচুয়েশনে কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো টেস্ট কেস পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ঠিক করেছি আমরা 2 বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব। প্রায় একই সময় জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ দলও পড়ে যাচ্ছে কোয়ারেন্টিন কড়াকড়িতে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের 13 দিনে কমপক্ষে 7 বার কোভিড পরীক্ষা হবে ক্রিকেটারদের। বলয়ের মাঝে আলাদা বলয় মাঠকর্মীদের জন্য। খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের পাশেও থাকবে না মাঠকর্মীরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।